আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আমি আছি অর্ণব পলাশ। আপনারা শুনছেন মাঝরাতের ভৌতিকতা এবং আমাদের সাথে আরো দুইজন লোক আছে, খোরশেদ আলম এবং হেলাল আহমেদ। আজকে আপনাদের সামনে কিছু ইন্টারেস্টিং সত্যি ঘটনা নিয়ে ভৌতিক কিছু গল্প শোনাবো। তো প্রথমেই শুরু করবে আমাদের হেলাল আহমেদ। দেখা যাক উনি কি গল্প ডেলিভার করেন আমাদের সামনে। তো আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, যেহেতু এটা আমাদের প্রথম এপিসোড, তো অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, এই জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। তো আজকে যেহেতু প্রথম এপিসোড, আমি ঘটনাতে এত টানবো না, আর কথার ভিতর কিছু জড়তা থাকবে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি ছোট একটা ঘটনা দিয়ে শুরু করতে যাচ্ছি। ঘটনা হলো আমাদের এলাকার সাভার বাইপেলের। তো ঘটনাটা হচ্ছে এক আমাদের ভাই ব্রাদারেরই। তো অনেকেই যারা সাভার এরিয়ার ভিতরে থাকেন বা আমাদের কাছের লোক যারা, তারা যদি ঘটনাটি শুনে থাকেন, তারা হয়তো বসুন্ধরা চারালপাড়ার নামটা অনেক ভালোভাবে চিনে থাকবেন। তো এইটা নিয়ে আমাদের ঘটনাটা হচ্ছে আমাদের যেই বড় ভাই বা বন্ধু, সে হচ্ছে আমাদের কাছেরই। তো তা সে যেভাবে আমাকে বলেছে বা ব্যাখ্যা করেছে, আমি সেইভাবে মোটামুটি বলার চেষ্টা করছি। তো সেই দিন ছিল, এই পূজা ছিল, পূজার আশেপাশে। তাও তো ঘটনাটি হচ্ছে 4-5 বছর আগের ঘটনা। আসলে ওটা হচ্ছে একটা হিন্দু এলাকা আর কি। হ্যাঁ, যেহেতু চারালপাড়া, মূলত চারাল কিন্তু বাংলাদেশের বা মূলত বাংলাদেশেই হিন্দুদেরই চারাল বলে থাকে। তো ওইখানেরই। আর পাশে একটা পুকুর আছে, আমি আগে বর্ণনা দিয়ে দিই। পাশে একটা পুকুর আছে, সেখানে ওই যে দুর্গা বা যাদের পূজা করা হয় বা যাদের ডোবানো হয়, তাদের ওইখানে ফেলে দেওয়া হয় বা তারা বিসর্জন দেয়, পূজার মূর্তি নিয়ে। হ্যাঁ, ওখানে বিসর্জন দেওয়া হয়। তো ঘটনা হচ্ছে ওইখানকার। তো ছেলেটার নাম ছিল জয়, যার ঘটনা আমি বলছি। তো তার বন্ধুরা একটু দুষ্টামি করার জন্য এই বিষয়টা এইভাবে অনেক দূর পর্যন্ত ভয়াবহতা দিয়ে চলে গেছিল। তোর বন্ধুরা তখন তো 4-5 বছর আগের ঘটনা, সম্ভবত প্রায় 8-10 বছর এরকম। তো 8-10 বছর আগের যেহেতু ঘটনাটা ওইখানে ছিল, চারালপাড়ার ওইখানে যেখানে যে মূল ঘটনা ঘটছে, সেইখানে ছিল বাজার, পুরাপুরি বাজারে আবৃত। তো ওইখানে সন্ধ্যার পর হলেই আর কেউ যেত না, মাগরিবের আজানের পরে, কারণ সবাই ওই জায়গাটা একটু ভয় পেত। তো এই কারণে ওর বন্ধুরা, যে জয় নামের যে লোকটা ছিল, ওর বন্ধুরা করলো কি, যে ওর সাথে একটু আজকে দুষ্টামি ফাইজলামি করা যাক। যাই হোক, তো ফোন দিয়ে বললো যে জয়, আমরা তো আজকে এইখানে আসছি, তুই আসবি কিনা। তো ওই বললো এত রাত্রে, প্রায় 11টার কাছাকাছি। তো বললো এত রাত্রে তোরা ওইখানে, ওই রকম জায়গা তো ভালো না, ওইখানে কেন আসলি? এত রাতে তো আসাটা ভালো না, জায়গাটাও ভালো না। তো ও কি করলো, যেহেতু বন্ধু বলছে, বন্ধুরা 4-5 জন মিলা, তো ভাবছে যে তাহলে যেহেতু গেছে, তাহলে আমিও যাই। তো এই ভেবে মনে করেন যে ও গেছে। যাওয়ার পরে করছে কি, যেহেতু ভৌতিক এরিয়া, তো ও ভাবছে বন্ধু বান্ধব আছে, তাহলে আমার কোনো ভয় নেই। ওরা তো রাত 11টা-12টার দিকে আসে, কোনো ভয় নেই। ও ধীরে ধীরে যাইতেছে। যখন প্রথম গেল, ভাবতেছে যে একটু শরীরটা বন্ধ বলতে কি, ভার হয়ে যাইতেছে, যে এরকম কিছু একটা ভৌতিক বা এরকম কিছু একটা জিনিস। তো প্রথমে যেহেতু ইসের কাছে ঢুকতেছে, আশেপাশে কিন্তু একটু দূরে হলো ঘর বাড়ি, প্রায় 400-500 মিটার দূরে ঘর বাড়ি। তো তার পাশে আর হিন্দুদের একটা ঘর বাড়ি ছিল, আমি নাম বললাম না সঙ্গত কারণে। তো ওইখানে যাওয়ার পরে ও করলো কি, মনে করেন যে দেখতেছে যে একটা লোক সাদা কাপড় পরে, ও লোকটা ছিল, আর মনে করেন লোকটার পিছন দিকটা দেখতেছে, সামনের দিকটা দেখতে পারতেছে না। তো লোকটার পিছন দিকটা দেখে ভাবছে যে ওর বন্ধুরা হয়তো বা ওর সাথে মশকরা করার জন্য সাদা কাপড় পরে সামনে কি জানি করতেছে, বা সাদা হাড্ডির মতো কিরকম এরকম কিছু দেখতেছে। ওই ভাবছে যে ওর বন্ধুরা মজা করার জন্য ডাকছে, যেহেতু তাই হয়তো বা মজা করতে পারে। তো এই কারণে ও দূর থেকে এরকম কোনো ভয় পায়নি। প্রথমে ভাবছে যে বন্ধুরা একটু ভয় দেখানোর চেষ্টা করছে, শরীর কিন্তু তখনও ভার ছিল। ও কিছু মনে না করে ধীরে ধীরে সামনে আগাচ্ছে। যতই আগাচ্ছে, কেমন জানি একটা হাড্ডি, মনে করেন কামড় দিলে বা ভাঙলে যেরকম কটমট একটা শব্দ আছে, ওরকম একটা শব্দ হইতেছিল। তো ভাবছে হয়তো বা ইটা দিয়া বা কোনো কিছু দিয়া, মনে করেন বাড়ি দিতেছে, এরকম বোঝার কারণে ও আরো ধীরে ধীরে আগে যাচ্ছে। তো তার মধ্যে ওর বন্ধুরা
ভাবছে যে হয়তো বা যায় নাই বা এরকম কিছু। তো তখন করলো কি, ওর বন্ধুরা ওরে বারবার ফোন দিতেছে যে ও ফোনটা, তো তখন আবার ফোনটা ছিল সাইলেন্ট, যে বন্ধুদের সাথে আসছি, বাসা থেকে ফোন দিলে আবার কে কি মনে করে, তখনও ওর ফ্যামিলি ছিল আবার অন্যরকম একটা ফ্যামিলি, তো যে কোনো মনে করেন যে একটা ফ্যামিলির আদেশ মানা বা অন্যরকম কিছু, এটা কিন্তু ওরা মানতো না, মানে বেপরোয়া টাইপের। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো ও ধীরে ধীরে সামনে যাচ্ছে, মনে করেন এখান থেকে প্রায় 50-60 পা সামনে জিনিসটা দেখা যাইতেছে। তো ভাবলো তখনও হয়তো বা কিছু একটা, পরে ওর বন্ধুর নাম ধরেন যে কোনো একটা নাম ধরে ডাক দিল, ডাক দেওয়ার পরে তখনই ও যখন পিছে তাকাইতেছে না, 2-3 বার ডাক দেওয়ার পরে যখন পিছে তাকাইলো, দেখলো যে যখন ঘুরলো, ও পুরাপুরি যে শরীরটা ঘুরাইবো, যে সাদা যে কাপড় পরা যে ইটা ছিল, বস্তুটা ছিল, যে পুরাপুরি যে বডিটা ঘুরে ওরকম ঘুরায় নাই, শুধু ঘাটটা ঘুরলো, ঘোরার পরে দেখে চোখের কোটরি থেকে আগুন জ্বলতেছে, আর মুখ দিয়ে কেমন জানি রক্তের মতো লালা পড়তেছে, এরকম টাইপের দেখা যাচ্ছে। তখন হালকা জ্যোৎস্না ছিল বা এরকম কিছু ছিল, ও যতটুকু দেখতে পারছে এটা বলছে, বলার পরেই তখন ওই হাতটা দিয়ে মনে করেন ওই ঘাটটা যে ঘুরাইছে, ঘুরানোর পরে হাত যেটা ছিল ওইটা মনে করেন ওই ঘুরানো অবস্থায় মনে করেন হাড্ডি নিয়ে খাইতেছে, এরকম অবস্থা। ও তো ওইটা দেখা মনে করেন একটা চিল্লানি দেয়া ওই জায়গায় সেন্সলেস, ওর কোনো জ্ঞান নাই। তো আশেপাশে যেহেতু আমাদের এখানে মনে করেন মোটামুটি লোক চলাচল করতো, 11টা বাজলো ওইরকম রাত হয় না, কিন্তু ওই এরিয়াটাই স্পেসিফিকলি মনে করেন ওই এরিয়াটায় কেউ যাইতো না। তো দূর থেকে আওয়াজ শোনার পরে একজন শোনার পরে 2-1 ডাইকে বললো যে এত রাত্রে ওইখান থেকে কিসের আওয়াজ আসতেছে। তো এইভাবে মনে করেন যায় দেখে এরকম সেন্সলেস হয়ে পড়ে আছে। তো ওর ফোন বাই করলো, ফোন বাই করার পরে দেখে যে ওর বন্ধুরা বা ফ্যামিলির লোকেরা কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছে, ফোন ধরে নেই। তো যখন পরবর্তীতে ফোন দিচ্ছে যে এরকম যে আপনাদের বন্ধুতে এরকম বা এই ফ্যামিলির লোক এরকম সেন্সলেস অবস্থায় আছে, আপনারা তাহলে ওরে একটু নিয়ে যান। তো ওই রকম প্রায় পরের দিন দুপুরবেলা ওর সেন্সটা আসছে, আসার পরে মনে করেন যে মসজিদের হুজুর ছিল, হুজুর আইসা ফুটো দিয়া এরকম যে ওরে ফ্যামিলির মানুষ নিয়ে গেছে। হ্যাঁ, ফ্যামিলির মানুষ নিয়ে যাওয়ার মধ্যে হ্যাঁ রাত্রে নিয়ে গেছে, বাসা বেশি দূরে ছিল না। তো রাত্রেবেলা নিয়ে যাওয়ার পরে ওই পরের দিন দুপুরবেলা ওর সেন্স আসে, আসার পরে তোরে হুজুর আইসা ফুটো দিয়ে মনে করেন তখনও কথা বলতে পারতেছিল না, যে কি হয়েছে না হয়েছে কেউ তখনও জানতে পারে নাই। তো না জানার কারণে পরবর্তীতে এই হুজুর টুজুর ফুট বা পানি পড়া এইসব দেওয়ার পরে পরবর্তীতে ও যখন ঘটনা বলার পরে হুজুর বললো না এরকম কিছু হয় নাই, তো এতটুকু ঘটনা ছিল। কিন্তু এরকম প্রায় 3-4 দিন জ্বরে ভুগছিল, যে আর পরবর্তীতে কোনো সমস্যা হচ্ছে এরকম কোনো সমস্যা হয়। এই ছিল আমার ওই ঘটনা। অসাধারণ একটা স্টোরি বললো হেলাল আহমেদ। এখন সরাসরি চলে যাই আমাদের নতুন শ্রোতা না, যে স্টোরি বলবে আরেকজন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি, খোরশেদ আলম। আচ্ছা, আপনার স্টোরিটা শর্টকাটে বলে দেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, গলাটা একটু বসে আছে, এই জন্য কিছু মনে করবেন না। আমি যে ঘটনাটা পড়বো এটা আমার আব্বুর সাথে ঘটা ঘটনা। এটা আপনার আমাদের দেশে আর কি, গ্রাম রাজশাহীতে, বাংলা গ্রামের নামটা বললাম না আর কি। আপনার লিচু বাগান আমার আব্বু পাহারা দিত আর কি। লিচু বাগানটা গ্রামের যে রাস্তাটা, কাঁচা রাস্তা, মাটির রাস্তা বুঝতে পারবেন, ওই পাশে আপনার কবরস্থান, এই পাশে আমার বাপের যে লিচু বাগানে পাড়াতে লিচু বাগানটা আপনার যে কবরস্থানটা না, ওইটা আপনার বেওয়ারিশ লাশের যে কবরস্থানটা আর কি। যেমন ধরেন বিষ খাওয়া রোগী, গলায় ফাঁস দেওয়া রোগী। বেওয়ারিশ বলতে আমরা যাবো যে কোনো আত্মীয় স্বজন বা কোনো কিছু নাই, যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে সব কিছু আর কি। বলতে এক কথায় বলতে গেলে যারা মারা গেছে ওইখানে অপমৃত্যু যাদের হয়েছে তাদের। হ্যাঁ, ওদের জন্য কবরস্থানটা আর কি। ওইখানে দিনের বেলায় অনেক মানুষের যাওয়া আসা করে না, জায়গাটা অনেক ভয়ঙ্কর। এটা আমরা আমার আব্বুর কাছে শুনেছি বা আব্বু দেখেছে। এখন ওইটা আমার আব্বু রাত করে লিচু গাছ পাড়া দিচ্ছে, ওই সময় বলে রাত প্রায় ফজরের আজানের একটু আগে আর কি, তোমার 3:30-4টার দিকে ওইরকম টাইমে আব্বু তো মাঝখানে লিচু বাগানের মাঝখানে, রাস্তার ওদিকে আব্বু কম যায়। আব্বু জানে তো কিছু, এই জন্য আমার আব্বু ওদিক যায় না, এদিকে একটু পাহারা দেয়, ওইদিকে জানে চুরও আসবে না, এই জন্য এদিকে পাহারা দেয়। এখন দেখে ওই সময় দেখতেছে শব্দগুলো শুনতে পায় আব্বু, ওই একটা গাছ মানে ভাঙ্গিয়া পড়তেছে, মানে লিচু পাড়ার মতো একটা শব্দ আছে না, এরকম শব্দ।
আমার আব্বু ওখানে গেছে লিচু দেখতে গেছে। আর একটা কথা বললে, আমার বাপ একটু অসুস্থ টাইপের, এক হাত প্যারালাইজ, কিন্তু এমনি হাঁটতে পারে, এমনি হাঁটতে পারে। আর তারপরে ওইখানে গেছে আব্বু, যাওয়ার পরে খালি গাছ লড়া দেখে আব্বু আবার একটু মানে এই ব্যাপারটা একটু ভালো বুঝে আর ভালো জানে, মানে ভৌতিক আর কি, হ্যাঁ, জিনেদের ব্যাপারে একটু ভালো জানে আমার আব্বু। আর ওইটা দেখার পরে আব্বু বুঝে ফেললে আমার আব্বু শরীরটাকে বন্ধ করে নিছে। নেওয়ার পরে গেছে, যায় দেখে রাস্তার সাথে কিন্তু লিচু গাছের বাগানটা, মানে বেশি এখান থেকে 5-7 মিটার গ্যাপ রাস্তার সাথে আর কি। তারপর লিচু বাগান আর পার হয় নাই, লিচু বাগানটা বেড়া দাও, লিচু বাগানটা পার হয় নাই, কিন্তু রাস্তার থেকে 3টা লম্বা মানুষ মানে কবরস্থানের দিকে যাইতেছে। কিন্তু আমার আব্বু দেখে, আর আমার আব্বু তো বুঝতে পারছে এখানে গেলে ক্ষতি হতে পারে, এই জন্য আমার আব্বুর সামনে আগায় নাই। পরে আমার আব্বু আসার পরে ঘুমাইছে মানে ওইখানে রয়েছে। এখন হালকা চোখ লেগে আসছে আজানের একটু আগে, ওই সময় আজানের একটু আগে বলে আব্বু ঘুমানোর মধ্যে আব্বুরে বলতেছে, তোর কপাল ভালো, তুই শরীর বন্ধ করে নিছিলি, তোর আজকে দিন শেষ ছিল। এই আর কি আমার ঘটনাটা ছিল ভাই। ইন্টারেস্টিং একটা ঘটনা শুনলাম। আরো একটি, কিছু মানুষের সিক্স সেন্স যেভাবে কাজ করে, যে ওনার আব্বু সিক্স সেন্সটা যেভাবে কাজ করছে কিন্তু সবার কাজ করে না, সবার ভাগ্য কিন্তু এরকম ভালো থাকে না। ওই রকম পর্যায়ে অনেকেই নার্ভাস হয়ে যায়, অনেক কিছু কইরা ফেলায়, দৌড় দেয়, পলায়। যাই হোক, ওনার কপালটা ভালো ছিল, যেই কারণে বন্ধ করে ওই জায়গায় ডিউটি করতে পারছে। সবাই জানি এরকম সুস্থতাই কামনা করি সবার জন্য, সুস্থ থাকে, ভালো থাকে। আর আরো একটা গল্প ছিল আমার কাছে, আমি আরেকজনের কাছ থেকে কালেক্ট করছিলাম। গল্পটা হচ্ছে প্রায় 2000 শতকেরও আগে। একটা প্রেগনেন্ট মহিলা ছিল। ঘটনাটা হচ্ছে কুমিল্লার দিকে। ঘটনার সময় মহিলাটা খুব প্রেগনেন্ট ছিল। প্রেগনেন্ট অবস্থায় একাই আর কি মানে ওয়াশরুমে যাওয়ার জন্য একাই বের হয়েছে, কারো হেল্প নেয় নাই। প্রথমে মহিলাটা বের হওয়ার পর ওয়াশরুম থেকে বের হয়ে আসছে, আসার পরে ওখান থেকে বাসার পাশেই আর কি বাসঝাড়, একটু গুটগুটে অন্ধকার ওই পাশটা, ওই দিক থেকে বাসঝাড়ের ঝোপঝোপ আওয়াজ শোনা যাচ্ছে। যতটুকু জানি বাচ্চা যখন পেটে থাকে এইসব জিনিস উৎপাত নাকি মোটামুটি ভালোই থাকে, যে এই ছোট্ট যাদের বাচ্চা পেটে থাকে তাদের আশেপাশে ঘোরাফেরা করে, তাদের যদি একলা পায় এরকম আরো বেশি রিয়েক্ট করার সুযোগ পাওয়া গেছে। তো ঝোপঝোপ আওয়াজ শুনে উনি আবার মানে ভাবছে হয়তো বা কুকুর টুকুর হয়তো বা কিছু একটা করতেছে, যেই কারণে উনি আর পাত্তা দেয় নাই। পাত্তা না দিয়ে আবার উনি পাশেই একটা মানে দেখতে পারছে যে পাতিলের মতো, হ্যাঁ, তো উনি ভাবছে যে ওনার ঘরেরই পাতিল। ওই পাতিলটা আবার উনি আনতে গেছে ওই ঝোপের কাছে, মানে বাঁশঝাড়ের কাছে। তো বাঁশঝাড়ের কাছে গেছে, যাওয়ার পর উনি ওই পাতিলটা মানে নিয়ে আসছে। নিয়ে আসার সাথে সাথেই মানে ওনার শরীরটা ফিল হয়েছে, আর শরীরটা ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে। গরমের সময় উনি ফিল করতেছে যে আমার শরীরটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেছে। তারপর ওখান থেকে মানে আসার সময় মানে উনি বুঝতে পারছে যে ওনার হয়তো বা এবার কোনো একটা বিপদ হইতে যাইতেছে, তো এই কারণে একটু তাড়াহুড়া করে আসতে চাইতেছে। আর ওই জায়গা থেকে একটু ডিস্টেন্সটা ভালোই, মানে গ্রাম এলাকায় যেরকম হয় একটু ওয়াশরুম একটু দূরে থাকে। আর আসতে 3 মিনিট সময় লাগবে। তো ওখান থেকে আসতেছে, আসার পথে নানান ধরনের ডাক শুনতে পাচ্ছে। হ্যাঁ, ওনারে ডাকতেছে বা মানে আত্মীয় স্বজনের পরিচিত কেউই, পরিচিত ভয়েস দেয়া, হ্যাঁ পরিচিত ভয়েস দিয়ে ডাকতেছে। যেই কারণে মানে ও বুঝতে পারছে, যেই কারণে উনি পিছনে তাকায় নাই, না তাকায় সোজা হাঁটা ধরতে দেন বাসার সামনে যখন আইসে পড়ছে, দেন দেখে কি চালের উপর মানে ওনাদের বাসার চালের উপর একজন মানে মাথা কাটা বাচ্চা
হ্যাঁ, বয়স হবে 5 কি 6 বছর। মাথা কাটা বাচ্চা, মানে দৌড়াদৌড়ি করতেছে এই প্রান্ত থেকে, মানে 3টা বাসা ছিল। এক কথা মাথা নেই বাচ্চাটার, হ্যাঁ, মাথা ছাড়াই দৌড়াদৌড়ি করে মাথা ছাড়াই এই চাল থেকে ওই চালে, ওই চাল থেকে ওই চাল লাফালাফি করতেছে। হ্যাঁ, এইটা দেখার পরে উনি ডাইরেক্ট একটা চিৎকার মারছে। চিৎকার মারার পর ওই জায়গায় ডাইরেক্ট সেন্সলেস হয়ে পড়ে গেল। তারপর সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে সকালবেলা সবাই মিলা দেখলো যে ওই জায়গায় সেন্সলেস হয়ে পড়ে আছে। তারপর সবাই মিলে উঠাইলো, ওনারে ঝাড়ফুঁক দিল। কবিরাজ আনার পর ঝাড়ফুঁক দেওয়ার পর উনি উঠা তারপরে সবাই জানালো যে এরকম একটা ঘটনা ঘটছে আমার সাথে। তারপরে ঘটনা ঘটার পর আর 3 মাস পরে ওনার মানে বাচ্চার ডেলিভারি ডেট আসছে। তো যখন বাচ্চার ডেলিভারির ডেট আসছে, ওই বাচ্চার ডেলিভারির ডেটের সময় যখন বাচ্চা ওনার ডেলিভারি হইল, হওয়ার পরে দেখে যায় ওই রকম সেম বাচ্চা, যে মাথা কাটাটা উনি দেখছিল, মাথা কাটা যে বাচ্চাটার মতো সেম ওই রকম মাথা কাটা, মানে মাথা কাটা না, মাথা নাই টোটালি, ভিতরে মাথা নেই, মাথা নাই, মাথা হয় নাই, এরকম টাইপের একটা বাচ্চা ওনার পেট থেকে জন্ম নিছে। তো এইরকমই একটা গল্প শুনছিলাম। গল্পটা কেমন লাগলো সবাই একটু জানায়েন কমেন্ট করে। এখানে কিন্তু আমাদের অনেক কিছু শিখার আছে বিষয়টা। তো আমরা যারা দেশ গ্রামে থাকি অনেকেই কিন্তু অনেক কিছু জানি বা অনেক কিছু জানি না, কিন্তু অনেকেই আছে যারা ঢাকা শহর থাকে, এটা এইসব কথা কিন্তু আমরা বিশ্বাস করি না। বা আমি অনেকেই জানি যে ঢাকা শহর থাকে কিন্তু দেশ গ্রামে বাচ্চা হওয়ার জন্য যারা, যেমন দাদি নানি যারা আছে বা মা বাবা অনেকেই থাকে ঢাকা গ্রাম থেকে ঢাকা শহরে চাকরি করতে আসছে, এখানে স্বামী স্ত্রী একসাথে থাকতেছে, বা যে সময় ডেলিভারি হবে ওই সময় কিন্তু গ্রামের বাড়ি চলে যাচ্ছে, যেই কারণে অনেকে এইসব বিষয়ে সতর্ক থাকতে পারে না। হ্যাঁ, তো এইসব বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার, বা অনেকেই মানতে হয়, কিছু জিনিস আছে মানতে হয়, আবার অনেকে এইগুলো কিন্তু মানতে চায় না। এই ঢাকা শহর থেকে মূলত যারা যায়, তো আমরা বিশ্বাস করে না যারা আর কি। কিছু জিনিস আছে যেমন নিজের শরীরটা অলওয়েজ, কিন্তু বাচ্চা হওয়ার সময় যে শরীরটা বন্ধ রাখা যায় না, এটা কিন্তু আমরা সবাই জানি। তাও কিন্তু সঙ্গে একজনকে নিয়ে যাওয়া উচিত, এটা কিন্তু আমরা এখান থেকে শিখলাম। হ্যাঁ, এই গল্পটার মাধ্যমে এইটাই মানে শিখা গেল যে এইরকম পর্যায়ে অবশ্যই কারণ মানে সহায়তা বা সাহায্য নিয়ে যাওয়া পাশে থাকা অবশ্যই দরকার। জি জি, যেই কারণে মানে এইটা পুরোপুরি বোঝাই যাচ্ছে যে ঘটনাটা আসলে ওই ঘটনার সাথেই কিন্তু সংযুক্ত, যেই কারণে বাচ্চাটা এরকম হয়েছে। নাহলে এতটা মিল পাওয়া যেত না। হ্যাঁ, আল্লাহর উপরে নির্ভর করে যে আল্লাহ কি চায় না চায়, কিন্তু তারপরও নিজের উপর একটা সতর্কতা অবলম্বন করতেই হবে। জি, তো আজকে আমরা এই পর্যন্তই ঘটনাটা রাখি। তো যেহেতু আজকে আমাদের প্রথম এপিসোডটা কিরকম লাগলো সেটা একটু আমাদের অনেক ভুল ত্রুটি আছে, যেহেতু আমাদের প্রথম এপিসোড, তাই আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে আপনাদের মাঝ থেকে এই বলে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।